বেঙ্গল টিভির স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাদিম মাহমুদ নয়ন এবং আমার সাথে এবার এই মুহূর্তে বেঙ্গল টিভির স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার ফেভারিট ছোট দীপু। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতি ফার্স্টে আমি জানাচ্ছি এই কুরবানি ঈদ উপলক্ষে বেঙ্গল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা ছোট দীপুর কাছ থেকে জানতে চাইব মিডিয়াতে সে কিভাবে এসেছে এবং বর্তমানে মিডিয়াতে সে কি ধরনের কাজগুলি করছে এবং মিডিয়া নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এমনকি তার সবচাইতে ভাইরাল যে নাটকগুলো, এই নাটকগুলি সম্পর্কে জানতে চাইব। আর তার কোন কোন চরিত্রে অভিনয় করে এখন পর্যন্ত মজা লেগেছে এবং সে তৃপ্তি পেয়েছে, এমনকি ভবিষ্যতে সে আর কোন কোন ধরনের ক্যারেক্টারে কাজ করতে চায়, সবকিছু। তো আমরা এখন এই মুহূর্তে জানতে চাইবো মিডিয়াতে কিভাবে আসলো ছোট দীপু। তো নাদিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন করেছেন আজকে অনুষ্ঠানের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতি ফার্স্টে আমি জানাচ্ছি এই কুরবানি ঈদ উপলক্ষে বেঙ্গল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, এমনকি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা ছোট দীপুর কাছে জানতে চাইবো সে কিভাবে মিডিয়াতে এসেছে, মিডিয়াতে আসার পিছনে তার গল্প। তো দর্শক, সেটা হইতেছে আমি আমার এক স্কুলে প্রোগ্রাম করি। প্রোগ্রামের পর এক এটিএন বাংলার সাংবাদিক আমাকে নিয়ে যায় যে আমার ডান্স নাকি ভালো লাগে, আমাকে দিয়ে একটা ট্যাঙ্কা কমেডি আওয়ারের একটা কাজ করাবে। সেটাতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা নাটক আর কি। তো সেখান থেকে আমাকে ওই সাংবাদিক আঙ্কেল একটা ডিরেক্টরের সাথে পরিচয় করায়। তো সেখান থেকে ওই ডিরেক্টরের সাথে আমি যাই এফডিসি 7 নম্বর ফ্লোরে, সেখানে আমি একটা মঞ্চ কাজ করি। তো সেখান থেকে আসলে আস্তে 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 বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটক এটা সেটা করা হয়। তো ইতিমধ্যে ফার্স্ট যেটি কথাটা বলবো সেটা হচ্ছে এমডি আলামিন শিকদার। আমি যেই মানে টানা 3 বছর আমি আঙ্কেলের কাজ করেছি। এমডি আলামিন শিকদার আপনারা অনেকে চেনেন, তার মাধ্যমে আসলে আমার মিডিয়াতে আসা, আমার আঙ্কেলের মাধ্যমে। তো আস্তে আস্তে সেখান থেকে ওই আঙ্কেল আমাকে দিয়ে কিছু কাজ করে ভালো ভালো, সেই কাজগুলো আসলে ইউটিউবে ছাড়া হয়। তো আস্তে 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 বিভিন্ন মানুষের নজরে পড়ে, বিভিন্ন মানুষের ডিরেক্টরের মানে নজরে পড়ে আমার কাজগুলো ভালো লাগে। সেখান থেকে আমি আস্তে আস্তে অফার পাই। তো সেখান থেকে আমার মিডিয়ার যাত্রা শুরু। মূলত তুমি কত সাল থেকে মিডিয়াতে কাজ শুরু করো? হ্যাঁ, 16 সাল থেকে। তার মানে এখন পর্যন্ত তোমার কি 8 বছর হয়েছে অলরেডি? হ্যাঁ, 8 বছর রানিং চলতেছে। আচ্ছা, আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতেছি, তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ ভাই, পড়তেছি এখনো। হ্যাঁ, তোমার কোথায় পড়তেছো? তোমার কোন ক্লাসে পড়তেছো? ঢাকায় পড়তেছি, ইন্টার সেকেন্ডে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছো। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমি একাই, আর আমার ছোট একটা বোন আছে। আচ্ছা, তো তোমার ভাই বোনরা কি তোমার মতন এরকম নাকি ওরা ন্যাচারাল? না, ও তো ছোট, মাত্র হইছে। আচ্ছা আচ্ছা, বয়স কত ওর? কত হইব, 2 2.5 এরকম। আচ্ছা, তোমার পরিবারে আর কে কে আছে? মা বাবা সবাই। তোমার বাসা কোথায়? ঢাকাতে। ঢাকায়। আচ্ছা, তাহলে তুমি এখন যে আমরা জানি তুমি আমাদের বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা ডিপজলের সাথে অনেক কাজ করেছো, তো ওনার সাথে কাজ করার পিছনে তোমার অভিজ্ঞতাটা কিরকম ছিল? ওনার সাথে কাজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স কিরকম? আসলে ডিপজল মামার কথা যদি বলতে চাই তাহলে আসলে বলে শেষ করতে পারবো না। মরার আগ পর্যন্ত যদি বাইচা থাকি যতদিন, বলে শেষ করতে পারবো না। মামা এমন একজন মানুষ যা কি বলবো আসলে। মামা আমাকে এত পরিমাণ সাপোর্ট দিছে যা কখন আমি আমার যে মা বাবা যে আমাকে ভালোবাসে তার থেকেও বেশি। তো বিশেষ করে মামার সাথে আমি 4টা ছবির কাজ করছি। 4টা ছবির ভিতরে যে মামা আমাকে ক্যারেক্টারগুলো দিছে খুবই আমার কাছে ভালো লাগছে, চমৎকার। মামার নিজের কথা কি বলবো, নিজের সন্তান মনে করে আমাকে ওইভাবে মানে এরকম করে আদর যত্ন করে রাখছে। তো মামার সাথে যে ছবিগুলো কাজ করছি, মামা আমাকে অনেক সাপোর্ট দিছে। আর ভালো ভালো ক্যারেক্টারে কাজ করছি। একটা কিছু কিছু লোক আছে না, যারা ছবিতে কিছু কিছু মানুষকে নেয়, ভিন্ন চরিত্রে নেয়, কম নেয় ছবিতে, বা 2-1টা শট নেয়, এরকম না। আসলে মামা আমাকে পুরোটা ছবির একদম ফার্স্ট টু লাস্ট যে ছবির মনে করেন যে গল্পগুলো আছে সেইভাবে আমাকে পুরো হিট করে আর কি তুলে ধরছে, মানুষের সামনে আমাকে অন্যরূপে তুলে ধরছে। মামা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। আসলে মামার কথা আর কি বলবো, আপনারা তো অনেকে জানেন যে মামা খুবই একজন ভালো মনের মানুষ। এমনকি মামা কিছু কিছু যারা লোক আছে যারা মামার কাছে মনে করেন যে সাহায্য চায়,
মামা খালি হাতে কাউকে কখনো ফিরায় না। আসলে আমরা যতটুকু শুনতে পেরেছি অথবা লোক মুখে যতটুকু শুনি যে আসলে তোমার ডিপজল মামা মানে আমাদের বাংলাদেশের যে ভিলেন, বর্তমানে উনি হিরো ক্যারেক্টার করছে, তো ওনার সম্পর্কে অনেক সময় অনেক নেগেটিভ কথাবার্তা শুনি। আসলে ব্যক্তিগতভাবে তুমি তো ওনার সাথে অনেকদিন যাবত চলেছো, অনেকদিন মিশেছো, তো উনি আসলে রিয়েল লাইফে উনি কিরকম? আসলে না নাদিম ভাই, আপনি যেটা বলতেছেন যে মামাকে দেখলে অনেকে কেন ভয় পায় বা কেন মানুষ এত মানে করে, আসলে দর্শক সেরকমটা আসলে কোনো বিষয় না। সেটা হইতেছে, আপনারা তো জানেন যে টিভির পর্দায় অনেকে অনেক কিছু করে। যেমন আমি একবার ভালো থাকি, একবার খারাপ থাকবি, একবার গরিব, একবার ছোট লোক, একবার আবার বিশাল উদার মনের মানুষ। তো আসলে এটা হইতেছে একটা ক্যারেক্টার। আসলে মামা বাস্তবে অন্য ধরনের একটা মানুষ। আসলে আপনি যদি না মিশেন মামার সাথে, তাহলে আসলে বুঝতে পারবেন না যে মামা কেমন ধরনের মানুষ। আচ্ছা, এখন পর্যন্ত সবচাইতে দর্শক জনপ্রিয়তা পেয়েছো তুমি কোন নাটকে অভিনয় করে? সেটা হচ্ছে আমার একটা গল্প আছে, ছোট দীপুর আলাউদ্দিনের চেরাগ। এই গল্পটাতে আমি মানে খুবই ভালো ক্যারেক্টারে মানে মানে খুবই ভালো অভিনয় করছি, আর এটা দর্শক খুবই হিউজ পরিমাণ দেখছে। তো আমরা তো জানি তোমার নাটকগুলো এমনকি দুষ্টামি ভিডিওগুলি একদম শত শত মিলিয়ন ভিউ হয়েছে। তো আসলে যখন তুমি এত বেশি বেশি ভিউ হয়, তখন যখন তুমি শুটিং এ যাও অথবা সাধারণ মানুষের সান্নিধ্যে যাও, কাছাকাছি যাও, মানুষ তোমাকে ঘিরে ফেলে, তোমার সাথে সেলফি তোলার জন্য, তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমাকে এক নজর দেখার জন্য, তখনকার তোমার অনুভূতি কি রকম হয়? আসলে সেটা তো খুবই একদম মানে কি বলবো, একটা ভাগ্যের ব্যাপার যে আল্লাহ আমাকে সেলিব্রিটি বানাই দিছে। যাই হোক, আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না। আমি সবসময় নিজেকে ভাবি যে আমি দীপুই, আমি একজন সাধারণ মানুষ, যেভাবে চলাফেরা করে আমিও সেভাবে, আর আমি ঠিক সেই মানুষটাই। কখনো আমি নিজেকে সেলিব্রিটি দাবি করি না, কারোর সামনে বলিও না। তো যখন মানুষ ভালোবাসা দিয়ে বলে যে দীপু আসো তোমার সাথে একটা সেলফি তুলি, তখন নিজেকে খুব মনে করেন যে কি বলবো, আসলে ভাষা খুঁজে পাইতেছি না বলার, খুবই ভালো লাগে। এমনকি মানুষ যে ডাক দেয় দীপু আসো একটা সেলফি তুলি, আমার কলিজা খুবই ঠান্ডা হয়ে যায়। তো আচ্ছা, আরেকটা কথা যদি জানতে চাই। এটাই মানুষের একটা ভালোবাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরেকটা কথা জানতে চাই, তুমি কি প্রেম করছো? ভাই এটা যদি বলি ভাই, প্রেমের ক্ষেত্রে আমার মেসেঞ্জারে দেখতে পারেন ভাই, রানিং 17টা আছে ভাই, চলতেছে এখন। তার মানে 17টা প্রেম তুমি রানিং করতেছো? ইয়েস। আচ্ছা ঠিক আছে। তো নতুন যারা ওর সাথে প্রেম করার চিন্তা ভাবনা করতেছো, তোরা কি নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ ম্যানকুল টিভি আপনারা এই অ্যাবাউট এ পেজে নাম্বার পাবেন। নাদিম ভাইয়ের সাথে যারা যারা মেয়ে আছে, সুন্দরী সুন্দরী রমণী, তারা নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ আচ্ছা, করবেন। কেউ কিন্তু এই কাজটা করবে না, কারণ যদি নতুন কেউ প্রেম করতে চেষ্টা করো, তারা কিন্তু 18 নাম্বারে পড়বা, সো বি কেয়ারফুল। তো আমরা একটা জিনিস জানতে চাই, অনেকেই তোমার বয়সটা সম্পর্কে জানতে চায়, তোমার বয়সটা কিরকম? আচ্ছা ভাই, এটা হইতেছে আসলে কিছু কিছু লোক আছে, সবারই এমন একটা জানার ইচ্ছা। তো জিনিসটা আমি সিক্রেট ভাবে রাখছি, এটা আমি কখনো বলি না কাউকে। আপনারা অনেকে আমার ইন্টারভিউ দেখছেন, এটা একটা সিক্রেট বিষয়, এটা আমি কাউকে বলবো না। আসলে এটা একটা মানুষের আকর্ষণ থাকে, সেই জন্য আমি এটা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সে যেহেতু বলতে চাচ্ছে না, আমরা ওইদিকে যাব না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আবার জানতে চাইবো ছোট দীপুর কাছ থেকে, যে তোমার বর্তমান যে ফেসবুক পেজটা তুমি চালাইতেছো, তো যেটা তুমি তোমার নিজের কন্টেন্ট গুলো তুমি নিজে আপলোড করো, ব্লগ ভিডিও দিতেছো। হ্যাঁ দিতেছো, তো ওই পেজটা সম্পর্কে বলো, ওইটার মধ্যে ফলোয়ার কি রকম অথবা পাবলিকের রিঅ্যাকশন কি রকম আসে? আসলে আমার রিসেন্টলি প্রায় 6 থেকে 7 মাস হইব আমি একটা পেজ খুলি, ওটাতে আমার 3.5 লাখ ফলোয়ার হয়। সর্বোচ্চ কত, এই 25-26 দিন, মানে 1 মাসও না, 1 মাসের আগেই আমার 3.5 লাখ ফলোয়ার হয়ে যায়। তো ওই আইডিটা আমার যে কোনো একটা কারণে মানে নষ্ট হয়ে গেছে। তারপর আমি অনেক কান্নাকাটি করার পর কিছুদিন, মানে 10-15 দিন, মানে 1 মাস যাওয়ার পূর্বেই আমি আবার একটা নতুন পেজ করি, সেটা হচ্ছে ছোট দীপু। তো এই আইডিটা খোলার সাথে সাথেই আমি ভিডিও আপলোড দেওয়ার পর দেখি যে ভালো কিছু ভিউ পাই, মানুষের ভালোবাসা পাই, এমনকি ফলো দেখি আস্তে আস্তে বাড়তেছে। তো চিন্তা করলাম যে আসলে যেহেতু নতুন করে খুলছি, এটা যেহেতু উঠতেছে ভিডিওর মাধ্যমে, এটা দিয়ে আমি আবার নতুন করে শুরু করব। তো এখন বর্তমানে আমার 70,000 ফলোয়ারের মতো আছে, না সরি 60,000 ফলোয়ার মতো আছে। আচ্ছা, তুমি কি কোনো ইউটিউব চ্যানেল কন্টিনিউ করো? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা কিছুদিন আগে খুলছি, এই 13-14 দিন হইব। ওইটার মধ্যে 2,500 সাবস্ক্রাইব আছে আর মনিটাইজ করা। আচ্ছা, তোমার কোন রংটা তোমার প্রিয় রং? ব্ল্যাক। ব্ল্যাক। তুমি সবসময় কি শার্ট পরতে পছন্দ করো নাকি টি শার্ট? আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাইবো, তোমার প্রিয় খাবার কি? গরুর তেহারি। গরুর তেহারি। তুমি কি সবসময় এটা পছন্দ করো? তুমি ন্যাচারাল, তো আমি যতটুকু তোমার সাথে মিশেছি, তুমি খাবারের ব্যাপারে অনেকটাই অনীহা প্রকাশ করো, এটার পিছনে কারণটা কি?
ভাই আসলে কিছু কিছু মানে জিনিস আছে আমি যেটা খাইতে পারি না। আমি ফল টল এটা সেটা মানে কোনো কিছু কিনা খাওয়ার মধ্যে আলু ভাজাটা বেশি পছন্দ আমার, যেটা আলু ভাজি করে চাকচাক করে ওইটা খাই, গরুর তেহারি খাই, মাঝে মধ্যে একটু ভাত টাত খাই, এই আর কিছু। এছাড়া ফল টল এটা সেটা আমি যাবি কোনো কিছু, চিপস টিপস খাই এসব। ফ্যামিলির সাথে তোমার সময় স্পেন্ড করতে কেমন লাগে? এটা আসলে অনেকদিন বেশিরভাগই বাইরে থাকা হয়, বাইরে কাজ টাজ করি, তো তো মাঝে মাঝে 10 দিন 15 দিন 20 দিন পর পর যাওয়া হয়, তো সেটা আমি খুব এনজয় করি। আচ্ছা বেশিরভাগ বাইরে সময় দিতে ভালো লাগে বাসার থেকে। আচ্ছা, আমরা এখন জানতে চাইবো আমাদের বেঙ্গল টিভি স্টুডিওতে তুমি আজকে এসেছো ফর দ্য ফার্স্ট টাইম, তো আসতে আমাদের বেঙ্গল টিভি স্টুডিওতে এসে তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো ভালো খুবই ভালো একদম, মানে কি বলবো, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছি, তো এই বেঙ্গল টিভিতে আমাকে নিয়ে আসা হয়েছে, নাদিম ভাই আমাকে নিয়ে আসছে। তো নাদিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বেঙ্গল টিভির পক্ষ থেকে আমার তরফ থেকে বেঙ্গল টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি যারা যারা এই বেঙ্গল টিভির পেজ বা বেঙ্গল টিভি ইউটিউব চ্যানেল যদি থাকে, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন ভাইয়াকে, ঠিক আছে? নাদিম ভাই আপনাকে বেশি বেশি করে সাপোর্ট করবো বলে দিলাম। আর এখন থেকে নিয়মিত বেঙ্গল টিভির যে পেজ আছে, এখন থেকে আপনার নতুন নতুন আপডেট আমার ভিডিও পাবেন। তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে, যেটা যেটা কন্টেন্ট আপলোড দিবে, যে কন্টেন্ট আপলোড দিবে, আশা করি প্রতিটা কন্টেন্ট আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের ভালো লাগার জন্যই আমি সেরকমভাবে কন্টেন্ট করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ইন্টারভিউতে যদি কথাগুলো কোনো ভুল থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, তুমি নরসিংদীতে প্রায় 7 থেকে 8 দিন যাবত অবস্থান করছো, এখানে শুটিং করছো, তো আমাদের নরসিংদীতে ঘুরে ঘুরে তোমার কাছে কেমন লাগছে, এমনকি নরসিংদীর মানুষদের সাথে মিশে তোমাদের কাছে তোমার অনুভূতি? আসলে ভাই এক কথাই বলবো, নরসিংদীর মানুষ খুবই ভালো খুবই ভালো। খালি কি আমাকে নরসিংদীর যেটা ফেভারিট সেটা খাওয়াই নাই, সেটা তো সে কলা। আসলে কলা আমি এমনি খাই না। না, যদিও আমি গতকালকে শুটিং এও আমি ওরে কলা দিছিলাম, সে কলা খায় নাই। কারণ আমি বিশেষ করে যেই জায়গায় যাই, আমি আগে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের দেশের ফেভারিট খাবার কি, প্রধান খাদ্য কি। নাদিম ভাইরে জিজ্ঞেস করি, নাদিম ভাই কয় কলা। ভাই কলা তো সবসময় খাই। না, এটা সারা বাংলাদেশে সবাই জানেন আমাদের নরসিংদীর কলা। তো আমাদের নরসিংদী শুটিং এর মধ্যে আমি ওকে কলা অফার করেছিলাম, কিন্তু সে তখন মানে খাবার মানে কলা খেতে অনীহা প্রকাশ করে, কারণ সে তখন মানে এর একটু আগেই সে নাস্তা করেছিল, এর জন্য সে কলাটা খায় নাই। তো যাই হোক, ছোট দীপুর সাথে অনেক আড্ডা হলো, অনেক না জানার তথ্য আমরা জানতে পারলাম। ছোট দীপুকে নিয়ে আমরা যে নাটকগুলি ইতিমধ্যে শুটিং করেছি সবগুলি বেঙ্গল টিভিতে প্রকাশিত হবে। আপনারা আমাদের বেঙ্গল টিভির সাথে থাকবেন, এমনকি সবাইকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন যে দীপু নরসিংদীতে এসেছে, নরসিংদীর লোকেশনে দীপু শুটিং করেছে, এমনকি নরসিংদীর স্থানীয় শিল্পীরা সেখানে অভিনয় করেছে। তো এই সবগুলি ভিডিও আমাদের বেঙ্গল টিভির পেজে আসবে, আপনারা সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আমি নাদিম মাহমুদ নয়ন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।